হয়েছে আগেরটা? জি স্যার। আমরা 2-1 মিনিট ওয়েট করি এখনই। শুরু করি। আমরা এর আগের দিন টিবি কি জিনিস, কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা অলরেডি আমরা দেখে ফেলছি এবং প্রবলেমও করছি। তো টিবিম হচ্ছে বেসিক্যালি, ছোট করে যদি বলি, আমরা আগে যেটা করছিলাম রেক্ট্যাঙ্গুলার বিম আসলে আলাদাভাবে থাকে না। যখন স্ল্যাবের সাথে থাকে তখন সবসময় আসলে স্ল্যাবের সাথে মনোলিথিক হয়। হ্যাঁ, এবং মনোলিথিক হলে যেটা হয়, স্ল্যাবটা বিমটা যদি ডিফ্লেক্ট করে এর সাথে সাথে স্ল্যাবটাও ডিফ্লেক্ট করে, এবং স্ল্যাবটা আসলে বিমের ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে কাজ করে, স্ল্যাবের একটা সার্টেন পার্ট। এবং এই স্ল্যাবটা থাকে কম্প্রেশনে, স্ল্যাবটা না বলে ফ্ল্যাঞ্জ বলি, বিমের ফ্ল্যাঞ্জটা কম্প্রেশনে থাকে, এবং একটা বড় আমরা কম্প্রেশন এরিয়া পাই, যেটা হুইটনেস ব্লকটা বির ভ্যালুটা অনেক বড় হয়ে যায়। এবং কত বড় হয় সেটা কতটুকু অংশ এফেক্টিভ থাকে সেটার জন্য আমরা একটা ফর্মুলা দিয়ে এফেক্টিভ ফ্ল্যাঞ্জ বের করা শিখছি। এরপরে আমরা দেখছি যে পুরো জিনিসটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে আমরা প্রবলেমটা সলভ করছি। দুই পাশে যদি আর ছোট করে বলি, সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে দুই পাশের বাড়তি অংশটার জন্য একটা মোমেন্ট তৈরি হয়, সেটাকে বলছি সেটার করসপন্ডিং স্টিলটা হচ্ছে এএসএফ, আর বাকি স্টিলটা আর ভিতরের যে অংশটা আছে এটার জন্য আরেকটা কাপল তৈরি হয়। এই দুটো কাপলকে Mn1 আর Mn2 বললে, দুটো যোগ করলে আমাদের টোটাল ক্যাপাসিটি অফ দ্য টিবিএম আমরা পাবো। আমরা দুটো প্রবলেমও করছি। প্রবলেমটা ছিল, একটা করছিলাম আমরা একটা আইসোলেটেড টিবিএম, এখানে এটা অল্প মানে জাস্ট দুই পাশে দুইটা ফ্ল্যাঞ্জ আছে, শুধু একটা বিম আলাদাভাবে আছে, সেরকম একটা, যেটা খুব আনইউজুয়াল ঘটনা, তারপরেও হতে পারে। সেটাকে আমরা সেই প্রবলেমটা আমরা করছি হচ্ছে রিভিউ প্রবলেম, রড দেওয়া আছে, আমরা এটার ক্যাপাসিটি বের করছি। এখানে এরপরে আমরা একটা প্রবলেম করছি যেখানে একটা স্ল্যাব সিস্টেমের অংশ নিচে বিম সাপোর্টেড আছে। এইখানে আমরা এখান থেকে এই প্রবলেমটা আমরা ডিজাইন প্রবলেম করছি। এখানে মোমেন্টটা দেওয়া আছে, মোমেন্ট থেকে আমরা সেই মোমেন্টের জন্য আমরা ডিজাইন করছি, ইনফ্যাক্ট রড বের করছি, ক্রস সেকশন দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা করছিলাম, আমরা আইসোলেট করে এখান থেকে দেখি, আমরা আইসোলেট করে কতটুকু অংশ এফেক্টিভ সেটা বের করে নিয়ে তারপরে আমরা প্রবলেমটা সলভ করছি। প্রথমে চেক করে নিতে হয় টিবিম অ্যানালাইসিসটা রিকোয়ার্ড কিনা। এটা মনে হয় আমরা সবাই বুঝছি, এবং এটা আসলে খুব কঠিন কিছু না, এটা সিম্পল জিনিস। এটা আমরা আজকে আরেকটা প্রবলেম করে আসলে শেষ করব। সেটা হচ্ছে আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম ক্ষেত্রেও কিন্তু আসলে এটা যদিও ডিজাইন প্রবলেম, এটা কিন্তু রিভিউ প্রবলেমও হতে পারে। এরকম একটা প্রবলেমে যদি আমি রিইনফোর্সমেন্টের ভ্যালুটা দিয়ে দিই যে এখানে 2 লেয়ারে 6টা 8 নম্বর বার আছে, এবার এটা ক্যাপাসিটি বের করো, তো প্রসিডিউরটা কিন্তু একই রকমই হবে। এটা আলাদা কিছু না, একই রকম ভাবে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, আজকে আমরা একটা অন্য প্রবলেম করি, সেটা আবার একটু আগাই যাই। এই প্রবলেমটা তোমাদের মনে আছে, এটা আমরা অলরেডি করছিলাম। আজকে আমি এই প্রবলেমটা করেই আমাদের আসলে শেষ হবে, এরপর আমরা জেনারেল তোমাদের প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 1-এ আমরা লোড ক্যালকুলেশন করা শিখছিলাম, যে একটা স্ল্যাব থেকে কিভাবে একটা বিমে লোড নিতে হয়। এই বিমটার মধ্যে আমরা লোড ক্যালকুলেট করছিলাম এবং বলছিলাম যে 45 লাইন যদি আমি টানি, অ্যাঙ্গেলটা যদি 45 করে নিই, তাহলে আমরা এরকম একটা ভাগ করে নিতে পারবো, এবং সেই সেই লোডটা দিক থেকে এখানে বিমে যাবে, এটা দিকে যাবে, এক একটা এভাবে লোডগুলো ভাগ হয়। এটা আমরা অলরেডি শিখে ফেলছি এবং কিভাবে করতে হয় দেখছিলাম, এবং দেখছিলাম যে এই বিমটায় 3.7 কিপ পার ফিট লোড আসছিল। সেটা দেখি না, যদিও লোডটা এরকম হয়, আমরা এটাকে ইউডিএল ধরতে পারি। এই অংশটার ব্যাপারে তোমাদের
কিন্তু আমাকে আগে প্রশ্ন করছিল, কিন্তু মনে হয় প্রবলেমটা ঠিকই আছে এবং তোমরা নিজেরা হয়তো করে দেখছো। আচ্ছা, এখন আজকে আমরা যেটা করব, এই বিমটাকে আমরা ডিজাইন করব, এই বিমটার মাঝখানেও ডিজাইন করব, আবার সাপোর্টের কাছেও এখানে এবং এইখানেও ডিজাইন করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা একটা জিনিস প্রথমে বুঝিনি, এটা কিন্তু সিম্পলি সাপোর্টেড বিম না, ইট ইজ নট এ সিম্পলি সাপোর্টেড বিমে এরকম আমরা দুই পাশে রড এরকম সাপোর্ট ছিল এবং আমাদের বেন্ডিং মোমেন্ট এখানে 0 ছিল, এখানে 0 ছিল, মাঝখানে বেন্ডিং মোমেন্টটা W²/8 ছিল যদি এটা ডিস্ট্রিবিউটেড রোড থাকে। কিন্তু এরকম এরকম জিনিস আসলে খুব রেয়ার, এরকম হওয়ার সম্ভাবনা খুব কম হবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সিম্পলি সাপোর্টেড বিম হওয়ার সম্ভাবনা খুব কম। জেনারেলি যেটা হবে, এগুলা বিমটা কলামের সাথে ইন্টিগ্রেটেড হবে, দুই পাশে কলামের সাথে ইন্টিগ্রেটেড, যেটা আমরা সবসময় বিল্ডিং এ দেখি। অথবা বিমটা এরকম হতে পারে, একটা বিম এখানেও থাকতে পারে, বিম থেকে বিমের মধ্যেও একটা বিম থাকতে পারে। যেমন সিভিল বিল্ডিং এ কিন্তু 12.5 ফিট পর পর একটা করে বিম আছে, একটা করে বিম কলামের উপরে সাপোর্টেড, একটা বিম আবার আরেকটা বিমের উপরে সাপোর্টেড, সেরকমও হতে পারে। হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন, এইটা কিন্তু আর স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না, অর্থাৎ এই মোমেন্টটা আমরা আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিক দিয়ে বের করতে পারবো না। আমরা করবো কি সেটাও একটু দেখবো। আমরা এই পর্যন্ত আগেই করছিলাম যে লোড গুলা বের করা ছিল, ডেড লোড ছিল, বেশ ভালোই ডেড লোড ছিল, আমরা অনেক পার্টিশন ওয়াল ধরছিলাম। লাইভ লোড কম্পারেটিভলি কম ছিল, লাইভ লোড সবসময় কম হবে যে কোনো স্ট্রাকচারে, মনে রাখবা সেটা বিল্ডিং হোক ব্রিজ হোক, লাইভ লোড ডেড লোডের তুলনায় অনেক কম হবে। এখানে একটু বেশি কম, কারণ এখানে আমাদের পার্টিশন ওয়ালটা অনেক বেশি দিচ্ছিলাম। তো হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন, লাইভ লোড একটু বেশি হতে পারতো যদি আমাদের 40 PSF এর জায়গায় যদি 60 PSF বা 100 PSF এর জন্য আমরা ডিজাইন করতাম, ডিপেন্ডিং অন মানে কোথায় আছে বিল্ডিংটা বা তার পারপাসটা কি। যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং এও সিঁড়ির ঘরটা কিন্তু 100 PSF হতে পারে, বা আমাদের ইনফ্যাক্ট কারখানার অংশটা কোনো কোনো অংশ এটা অনেক বেশি হতে পারে। আমাদের এই ক্ষেত্রে কম ছিল, সেটাও হতে পারে, অসুবিধা নেই। এখানে মেটেরিয়াল স্ট্রেংথটা ধরে দিলাম, এটা আরবিট্রারি, এটা 4 KSI 60 PSI। এখন ডিজাইনারের এটা যেহেতু প্রবলেম ডিফাইন করলাম, আদারওয়াইজ ডিজাইনার নিজে চুজ করবে সে কতদিন ডিজাইন করতে চায় বা তার কাছে অ্যাভেলেবল প্র্যাকটিক্যাল কোনো ভ্যালু নেবে, খুব অদ্ভুত বা খুব বেশি ভ্যালু বা খুব কম ভ্যালু নেবে না। এখন এই সেকশনটা অলরেডি গিভেন, মানে আর্কিটেকচারালি এই সেকশনটা অলরেডি গিভেন। আমরা আচ্ছা, স্ল্যাবের থিকনেসও 6.5 ইঞ্চি, এটাও কিন্তু আমরা স্ল্যাব ডিজাইন থেকে এটা আসবে। এটা ইনফ্যাক্ট আমরা এখানে বলি নাই, বাট এটা আসলে স্ল্যাব ডিফ্লেকশন থেকে, স্ল্যাবের ডিজাইন থেকে এটা আসবে। এই ক্রস সেকশনটা আমরা ধরে নিলাম। এখন দুই পাশে কতটুকু এক্সটেন্ডেড হবে সেটা কিন্তু আমাকে এখন দেখে নিতে হবে। প্রথমে আমরা বুঝে নিই যে আমাদেরকে রিইনফোর্সমেন্ট বের করতে বলা হয়েছে মিড স্প্যানে এবং সাপোর্টে। আমরা এইখানে বের করব, এখানে বটমে রড হবে, প্রথমে বুঝে নিই, কারণ এখানে এখানে বিমটা এরকম আছে, বিমটা যেহেতু স্যাগিং আছে এখানে মাঝখানে, তাহলে রড নিচে টেনশন, এখানে রড দেব। কিন্তু সাপোর্টের কাছে আমাদের যদি আমরা খেয়াল করি, সাপোর্টের কাছে জিনিসটা এটা আছে, এরকম ভাবে আছে, এটা ডিফ্লেক্টেড শেপটা, এটাকে বলে হগিং ডিফ্লেক্টেড শেপ, অর্থাৎ উপরে টেনশন নিচে কম্প্রেশন। আর এখানে ছিল নিচে টেনশন উপরে কম্প্রেশন, এখানে হয়ে যাচ্ছে উপরে টেনশন নিচে কম্প্রেশন। তাহলে প্রথমে আমরা যেটা বুঝতেছি দুই জায়গায় সিচুয়েশন ডিফারেন্ট, এবং আমাদের এইখানে কিন্তু রডটা এইখানে বসবে, এইখানে আমার একটা রড দিতে হবে। আমরা এই দুটা রডই আজকে বের করবো, এখানেও রড দিব, নিচেও। এখন রডটা কতটুকু এক্সটেন্ড করতে হবে সেটা পরের কথা। আমরা এই ক্রস সেকশন এবং এইখানে যে ফেস, এই দুইটা ফেসে মোমেন্ট গুলা বের করবো, এবং মোমেন্ট গুলা বের করে আমরা এখানে ডিজাইন করবো। আমরা যতটুকু শিখছি সেই অনুযায়ী ডিজাইন করবো। এখন প্রথমে আমরা দেখি এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, অর্থাৎ এখানে মোমেন্টটা তো W²/8 হবে না, সেটা আমরা জানি। এখন কত হবে, প্রথমে আমি ইয়েটা বের করে নিই, আমার WUটা বের করি, আমাদের ফ্যাক্টর লোড কত হবে, ডেড লোড এবং লাইভ লোডকে আমি ফ্যাক্টর দিয়ে করলাম, করেসপন্ডিং ফ্যাক্টর। এটাকে 1.2 দিয়ে, এটাকে 1.6 দিয়ে গুণ করলাম, এটা পেলাম। এটা তাহলে আমার ডিজাইনের জন্য এই ভ্যালুটা আমি ইউজ করব। এখন মোমেন্টের জন্য, মোমেন্টের বের করার জন্য, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট মোমেন্ট বের করার জন্য, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মোমেন্ট বের করার জন্য বইতে কিছু চার্ট দেওয়া আছে, কিছু মানে একটা পাতায় চার্ট দেওয়া আছে, এই দুটা চার্ট। 364 পেজে তোমাদের বইতে এই চার্টটা দেওয়া আছে।
এটা এই চার্ট থেকে যেখানে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার সেগুলোর জন্য আমরা এইভাবে বের করবো। অর্থাৎ দেখো বাম দিকের ছবিটা হচ্ছে যেখানে দুইটার বেশি স্প্যান, এই একটা স্প্যান, দুইটা স্প্যান, এখানে আরো স্প্যান আছে, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। আর যেখানে দুইটা আছে সেখানে আমরা এইটা ব্যবহার করবো, বি চার্টটা। এখন আমরা তাহলে আমাদের জন্য হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রবলেমে আমাদের দুইটা স্প্যান আছে, সুতরাং আমরা এই বি চার্টটা ব্যবহার করবো। আচ্ছা, এখন দেখো এখানে চার্টে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলোর মানে কি? এখানে এইখানে এই এটা কিভাবে বসে আছে এই বাম দিকের এন্ডে, তার উপরে ভিত্তি করে এই কোফিশিয়েন্টটা তিন রকম হতে পারে। যেমন ডিসকন্টিনিউয়াস এন্ড আর আনরিস্ট্রেইন, অর্থাৎ এই এন্ডটা এই যে গোল জায়গাটার মধ্যে যদি এই বিমটা জাস্ট এইভাবে বসে থাকে আর নিচে যদি মনে করো আমাদের ব্রিক ওয়াল থাকে, যদি সিম্পলি সাপোর্টেড হয় অর্থাৎ কোনো কিছু রিস্ট্রেইন করতেছে না, অর্থাৎ কোনো এখানে ইটার ওয়ালের উপর চুপ করে বসে আছে, ইটার ওয়ালটার সাথে ইন্টিগ্রেটেড না, সেক্ষেত্রে ইটার ওয়ালতে কোনো মোমেন্ট জেনারেট করতে পারবে না। এখানে এখানে এটা তাহলে জিরো মোমেন্ট, এই এন্ডের মোমেন্টটা জিরো ধরবো। মিড স্প্যানে ধরবো 1/11, এইখানে ধরবো আমরা 1/9, 1/9 ধরবো। তাহলে এইভাবে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করতে পারি, ঠিক আছে? এখন এখন দেখি আমরা অন্য ক্ষেত্রে কি হবে। আর সেকেন্ড কেসটা হচ্ছে স্প্যান্ড্রেল। স্প্যান্ড্রেল মানে এখানে যদি কলাম না হয়, যদি এটা বিমের উপরে হতো, অর্থাৎ এইটা যদি এইখানে যদি আমার এখানে যদি আরেকটা বিম থাকে, এটার বিমের উপরে মনে করেন আরেকটা বিমের উপরে এই বিমটা এসে বসছে, এই যে আরেকটা বিম, এটাকে বলছি আমরা স্প্যান্ড্রেল। এই বিমটা এটার উপরে এসে বসছে, সেই ক্ষেত্রে কিছু মোমেন্ট জেনারেট করবে, সেটাকে তখন আমরা ধরবো 1/24। 1/24 মানে কি? 1/24 মানে 1/24 ডাব্লিউ এল স্কোয়ার, ওয়ার ডাব্লিউ হতো বের করলামই, এলটা সবসময় ক্লিয়ার স্প্যান, এটা মনে রাখবা, এল ইজ অলওয়েজ এল এন। এই ফর্মুলাতে এল বলতে সবসময় ক্লিয়ার স্প্যান, এই পর্যন্ত, এই পর্যন্ত, সেন্টার টু সেন্টার না। যখন আমরা ডাব্লিউ এল স্কোয়ার বাই এইচ করি তখন কিন্তু সেন্টার টু সেন্টার মোমেন্ট, কিন্তু যখন আমরা এই কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করবো তখন এটা ক্লিয়ার স্প্যান। আচ্ছা, এখন আর কলামের উপরে যদি হয়, যদি কলামের সাথে ইন্টিগ্রেটেড হয়, যেটা আমাদের পার্টিকুলার প্রবলেমে কলামের উপরে আমরা ধরে নিচ্ছি, তাহলে এটা এই নেগেটিভ মোমেন্টটা হবে 1/16। দেখতেই পাচ্ছ কলামের উপরে হলেই ফিক্সিটিটা বেশি, কলামের উপরে হলে ফিক্সিটি বেশি, মোমেন্ট বেশি, বিমের উপরে হলে কিছু ফিক্সিটি আছে, 1 ফিক্সিটি মাঝামাঝি, আর যদি ব্রিকের ওয়ালের উপরে বসে থাকে তাহলে এটার মধ্যে কোনো ফিক্সিটি নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে আমার এটা গেল। তাহলে আমাদের আমাদের পার্টিকুলার প্রবলেমে আমাদের দুটো স্প্যান, তাহলে আমরা এটা ইউজ করব, এবং আমাদের কোএফিসিয়েন্ট গুলো হবে তাহলে 1/16, 1/14, 1/9। ডায়াগ্রামটা আমি এখানে আঁকছি, ডায়াগ্রামটা দেখতে এখন এরকম হবে। তাহলে দেখো এই পাশে আমাদের আমাদের প্রবলেমের এদিকে নেগেটিভ মোমেন্ট, বিমের এই এন্ডে নেগেটিভ মোমেন্ট 1/16, আর এই পাশে মিড স্প্যানে 1/14, আর এখানে 1/9। তার মানে এটা এর পাশেও কিন্তু আরেকটা স্প্যান আছে, হ্যাঁ, সেটা আমাদের দরকার নেই, আমরা একটা স্প্যানে রাখলাম। এবার আমরা প্রথমে ডিজাইন শুরু করি মিড স্প্যানের জন্য। তো মিড স্প্যানে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট হবে 1/14। আচ্ছা, তোমরা প্রবলেমটা করে দেখো, আমি তাড়াতাড়ি প্রবলেমটা করছি, ভুল টুল থাকতে পারে, তোমরা করে আরেকবার চেক করে। তাহলে 1/14 ডাব্লিউ মান জানি, স্প্যানটা ক্লিয়ার স্প্যান, 190 কি ফিট মোমেন্ট হচ্ছে আমার মাঝখানে যে স্যাগিং মোমেন্ট, সেই মোমেন্টের জন্য এখানে এটার জন্য রড। তাহলে আমরা আগাই। প্রথমে আমরা এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ বের করি, এই যে মাঝখানের বিমটা। তো ফর্মুলাগুলো কি? এখানে ফর্মুলাটা হচ্ছে 16 HF, এখানে সরি এখানে একটু ভুল হয়ে গেছে আমার, এটা এই জিনিসটা এইখানে হবে, ভুল লিখছি, এই জন্য ঠিক করে দিই। এটা বিএফ হবে না, বিএফটাই বের করতেছি, এটা এইচএফ হবে। এইচএফ মানে হচ্ছে এটা থিকনেসটা, স্ল্যাবের থিকনেস 16। এটা হচ্ছে দুই পাশে কতটুকু আমি এফেক্টিভ ধরবো সেই অংশটা, হ্যাঁ। 16 ইন্টু 6.5 হচ্ছে স্ল্যাব থিকনেস, প্লাস বিডব্লিউ হচ্ছে এই উইডথ 116 ইঞ্চি, স্প্যান বাই 4 প্লাস বিডব্লিউ, স্প্যান হচ্ছে 24 ফিট, এটাও ক্লিয়ার স্প্যান, এটা হচ্ছে 24 ফিট, তাকে 4 দিয়ে ভাগ দিলাম, যোগ 12 ইঞ্চি। এটা আগে বলছি যে এই ফর্মুলাটা আগের ভিতরে ডিফারেন্ট আছে, 84 ইঞ্চ। আচ্ছা, সেন্টার টু সেন্টার
অফ বিম, এটা মানে কিন্তু দেখেন, এটা আমি একটু ভুল করছি, আমি আবার কারেক্ট করেছি, সেটাও দেখো। সেটা মানে হচ্ছে এখানে একটা বিম আছে, এইদিকে একটা বিম আছে, আমরা যে বিমটার কথা বলতেছি অপর বিমটার আর এই বিমটার মাঝামাঝি আসবো। এই পাশটুকু হচ্ছে এই বিমের সাথে রিলেটেড, এই বিমটা হচ্ছে এর সাথে রিলেটেড, এইভাবে আমরা চিন্তা করি। এবং একইভাবে এদিক থেকে অর্ধেক, এদিক থেকে অর্ধেক দেবো, তার মানে এই দূরত্বটাই হবে আমার এই দূরত্ব। সেই দূরত্বটা কিন্তু 20 ফিট, 10 ফিট না। এটা হচ্ছে এদিক থেকে অর্ধেক, এদিক থেকে অর্ধেক। এমন হতে পারে যে দুদিকে স্প্যান ডিফারেন্ট হলে এক এক দিক থেকে অর্ধেক অর্ধেক করে নেব। ঠিক আছে, তাহলে মানে সেন্টার টু সেন্টার অফ বিম বলতে বোঝাবে যে এর ভাগে কতটুকু পাচ্ছি, এই বিমটা, এই যে মাঝখানের বিমটা, এই বিমটা এদিক থেকে অর্ধেক পাচ্ছি, এদিক থেকে অর্ধেক পাচ্ছি, তো সেভাবে বের করে নেবো। তো এখানে যেহেতু সিমেট্রিক, তাহলে এদিকে 10 ফিট আছে, ওদিকে 10 ফিট আছে, তাকে গুণ করে 240, এটা অনেক বড় ক্ষেত্র। তার মানে আমাদের জন্য সবচেয়ে কমটা হচ্ছে 84 ইঞ্চি। 84 ইঞ্চ হবে আমার এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ। এই পর্যন্ত সবাই কি বুঝছো? কথাটা বলো, এই সবাইকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, গুড। তাহলে আমরা বিমটাকে আইসোলেট করে ফেললাম। এখন এই বিমটা এরকম দেখতে হচ্ছে, 84 ইঞ্চ একটা বিম, 6.5 ইঞ্চি ফ্ল্যাঞ্জ পাচ্ছি, এটা বিডব্লিউ 12 ইঞ্চি। আর আমি এবার ডিজাইন করব। আমি ধরে নিলাম 2 লেয়ার রড, 2 লেয়ার রড ধরলাম। কেন 2 লেয়ার রড ধরলাম? কোনো নিয়ম নাই, আমি ইচ্ছা করলে আসলে 1 লেয়ারই, আলটিমেটলি কিন্তু অঙ্কটা 1 লেয়ার রডই হয়ে গেছে। আমি 2 লেয়ার রড কনজারভেটিভ সাইডে থাকলাম, পরে আমি ইচ্ছা করলে কারেক্ট করতে পারি কিছু, এটা আসলে আগেই বলছি ডিজাইন কোনো সময় একবারে হবে না। প্রথমে আমরা দেখি এটা টি বিম কিনা। ঠিক আছে, এটা আগের প্রবলেমের মতোই। তো প্রথমে আমি ধরে নিলাম যে আমার ডেপথ অফ দ্য হুইটনি ব্লক হুইচ ইজ এ ইকুয়াল টু হবে, এটার সমান ধরে নিচ্ছি 6.5। তাহলে আমার এস কত লাগে? মোমেন্ট জানি, বাকি সব বসাই দিলাম, মোমেন্ট বসালাম, ডি মাইনাস এ বাই 2 জায়গায়, এর জায়গায় এটা বসালাম, 2.5 ইঞ্চি স্কোয়ারের মতো রড পেলাম। এবার আমি অ্যাকচুয়ালি যেহেতু রড পেয়ে গেছি, এবার আমি এটা বের করি। এটা বের করেই দেখতেছি এটা খুব কম লাগে। খেয়াল করে দেখো, ভেরি স্মল। কারণটা কি বুঝতে পারতেছো? কারণ এই বিএফটা এত বড়, এটা এত বড় যে আমার এই ফোর্সটা আমার জন্য নিউট্রাল এক্সিসটা অনেক উপরে উঠে গেছে, এটা এইখানে চলে গেছে। তার মানে এটা খুব কম। তার মানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এটা আসলে টিবিম হয়নি, এটা এই এর ভিতরে আছে, আমার ব্লকটা আমার এইখানে আছে। ঠিক আছে, তার মানে দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার বিম। এটাকে এখন আর টিবিম এর আগে যেমন টিবিম আমার দুটো কম্পোনেন্ট করে mn1 mn2 করতে হয়েছিল, সেটা আসলে দরকার নাই। এখন আমরা সেটাই দেখাচ্ছি। এটা কিন্তু আজকে প্রবলেমটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে ফ্ল্যাঞ্জ থাকলে টিবিম হবে না। ফ্ল্যাঞ্জ থাকলে অনেক সময় আমরা দেখব, ফ্ল্যাঞ্জ থাকলে এটা আমাদের টিবিম হবে না, বেশিরভাগ সময় আসলে টিবিম হবে না। হ্যাঁ, এটাই জেনারেল সিচুয়েশন। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে আমাকে অ্যানালাইসিস করতে হবে, যেখানে 84 ইঞ্চ হচ্ছে তার রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লকের উইডথ। তাহলে আমরা এবার দেখো একটা রেক্ট্যাঙ্গুলার বিমের এএস কিভাবে বের করব। তাহলে এএস হচ্ছে 190 কিউব ফিট, জন্য আমি 12 দিয়ে গুণ করে আমি নিচে, এবার ওই 0.53 থেকে শুরু করি। 0.53 থেকে শুরু না করে আমি অন্য জায়গা থেকে শুরু করতে পারতাম, কিছু এসে যেত না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকবার ট্রায়াল দিলাম, 2.1453 জন্য আবার করে 0.449 এটা আমার তাহলে স্টিল পেয়ে গেলাম। এখানে আমি ইচ্ছা করে বেশি ট্রায়াল দিই নাই, এখানে তোমরা চাইলে আরো ট্রায়াল দিতে পারো। এবং আগেও বলছিলাম যে এই রিইনফোর্সমেন্টটা হচ্ছে রিকোয়ার্ড, তো আমি যখনই প্রোভাইড করব তখন একটু বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। আমি দিলাম 3টা 8 নাম্বার, তাহলে আমার 2.37 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট। এটা কিন্তু আমি আসলে 1 লেয়ারই বসাই দিতে পারি। তোমরা দেখো, তোমাদের বই পিছনে একটা চার্ট আছে, সেখানে যদি দেখো 12 ইঞ্চিতে 3টা 8 নাম্বার বসানো যায়। সুতরাং আসলে কিন্তু 1 লেয়ার রিইনফোর্সমেন্ট আসছে আমার। একটু বলে রাখি, 8 নাম্বার বার কিন্তু আসলে একটা বড় সাইজের বার। এই বইতে কিন্তু 8 নাম্বার বার যেভাবে এত মানে মানে খুব সহজে ব্যবহার করছে, আমরা কিন্তু রিয়েল বিল্ডিং এ 8 নাম্বার বার, 8 নাম্বার মানে হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড 25 mm বার। 25 mm বার কিন্তু আমরা একটু মানে যেখানে মোমেন্ট বেশি সেখানে বেশি ব্যবহার করি, বড় বড় স্প্যানে। ব্যবহার করা যাবে না তা না, জেনারেলি আমি হলে এই প্রবলেমটা যদি বাংলাদেশে একটা বিল্ডিং আমি করতাম, এখানে কিন্তু আমি আসলে 8 নাম্বার ব্যবহার না করে 6 নাম্বার বার ব্যবহার করতাম, যেটা হচ্ছে আসলে 6 নাম্বার এক্স্যাক্টলি বাংলাদেশের সাথে মিলবে না। মানে আমি আসলে 20 mm বার ব্যবহার করতাম, এক সাইজ ছোট, এক সাইজ না, 2 সাইজ ছোট। বাংলাদেশে যেটা আছে 20 আছে, 22 আছে, আর 25 mm বার আছে। এটা হচ্ছে 25, তাই না? 25 mm 1 ইঞ্চি, 8 নাম্বার বার মানে 1 ইঞ্চি বার।
তাহলে এখানে আমরা বইয়ের সাথে মিলে করছি, সুতরাং আমরা 8 নম্বর বার ইউজ করছি, কিন্তু আমি হলে এখানে আমি 6টা 6 নম্বর বার বা 6টা 20 বার ব্যবহার করতাম। আচ্ছা, হোয়াট এভার, এখানে এই অংশটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিইনফোর্সমেন্টের জন্য আমি আবার এই বের করছি, সি বের করছি, এপসাইলন টি বের করছি। এটা আগেও বলছিলাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি যা রড আমি দিচ্ছি তার জন্য আমি এপসাইলন টিটা চেক করবো, কারণ অনেক সময় রাউন্ডিং করতে গিয়ে আমাদের রিইনফোর্সমেন্টের পরিমাণ একটু বেড়ে যায়, এপসাইলন টি তাহলে কমে যাবে, সুতরাং সবসময় অ্যাকচুয়াল রিইনফোর্সমেন্টের জন্য বের করবো। এবং এখানে খেয়াল করো, এখানে আমরা আমার ডি এর মান আমরা কত ধরছিলাম, আমি ইচ্ছা করে এখানে কিন্তু ডি টির জায়গায় ডি ধরছি, তোমাদের এখানে ইচ্ছা করলে ডিটিও তোমরা ইউজ করতে পারো। এখানে ডিটি হয় না, কারণ আমি যদি এক লেয়ার করছি যেটাই ডি সেটাই ডিটি হয়েছে, 2 লেয়ার হলে আউটার লেয়ার হতো। হ্যাঁ, ইন এনি কেস দেখো এই স্ট্রেনটা কিন্তু অনেক বড়, 0.099, এটা 0.05 এর থেকে অনেক বেশি, সুতরাং পাই ইকুয়াল টু 0.9 যে অ্যাজাম্পশন আমি নিছি সেটা ঠিক আছে। তাহলে অঙ্কটার প্রবলেমটার প্রথম পার্টটা ঠিক হয়ে গেল, তাই না, যে আমি মিড স্প্যানে 3টা 8 নম্বর বার দিলে আমার এই মোমেন্টটা নিতে পারবে। এই পর্যন্ত কি সবাই কি বুঝতে পারছো? এখানে দেখার বিষয় হচ্ছে প্রবলেমটা টিবিম হয় না, এটা ঠিক কথাই, কিন্তু বি এর মান কিন্তু অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ আমি আমার হুইটনি ব্লকের উইডটাকে আমি অনেক বড় পাচ্ছি, এবং এই কারণে কিন্তু আসলে বুঝতে পারছি নিউট্রাল এক্সিসটা অনেক উপরে উঠে গেছে। নিউট্রাল এক্সিস উপরে উঠাতেই তুমি দেখতে পাচ্ছ যে স্ট্রেইনটা অনেক বেশি। তোমাদের জন্য কাজ হচ্ছে এই প্রবলেমটাই তোমরা ফ্ল্যাঞ্জটা ইগনোর করে করে দেখো তো কি আসে, যেটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় ফ্ল্যাঞ্জটা ধরি না, বেশিরভাগ সময় আসলে ফ্ল্যাঞ্জটা না ধরে আমি রেক্টাঙ্গুলার সেকশন ধরে করি। তোমাদের এই প্রবলেমে তোমরা যেটা করো, এই ফ্ল্যাঞ্জটা না ধরে এই প্রবলেমটা আবারও করো, অর্থাৎ শুধু ওয়েভের জন্য, অর্থাৎ 84 ইঞ্চির জায়গায় আমি যদি 12 ইঞ্চি ধরি তাহলে কি হয়, তাহলে এইখান থেকে এখানে যে জিনিসটা আমি করলাম এটা তোমরা আরেকবার রিপিট করে দেখো, যে আমি এই স্ল্যাবের অংশটুকু ধরা না ধরার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় হয়, রিইনফোর্সমেন্ট কি অনেক বেড়ে যায় নাকি, মানে এটা কি কনজারভেটিভ, মানে আমি দুই পাশে বাদ দেওয়াটা কি কনজারভেটিভ সাইডে থাকি, নাকি খুব বেশি কনজারভেটিভ হয়ে যাচ্ছি, নাকি আনকনজারভেটিভ হচ্ছি, তোমরা একটু এই অংশটা একটু ট্রায়াল দিয়ে দেখবে। বাট ইন ট্রু সেন্স এটা ফ্ল্যাঞ্জটা কিন্তু এফেক্টিভ আছে, 84 ইঞ্চি অংশ আমরা এফেক্টিভ হবো, অর্থাৎ এই বিমটা যদি ফেল করতে হয় তাহলে কিন্তু ফাইনাল ফেলিওর, অর্থাৎ যখন কংক্রিটটা ক্রাশ করবে এই 84 ইঞ্চি পরিমাণ জায়গায় পুরো অংশটা কিন্তু কম্প্রেশনে ক্রাশ করতে হবে। এছাড়া কিন্তু আমাদের সিস্টেমে আমরা যেটা বলতেছি শুধুমাত্র বিডব্লিউটা এখানে এফেক্টিভ না, ওটা বড় একটা উইথ এফেক্ট। তাহলে এই অংশটা সবাই বুঝতে পারছো আশা করি। এবার আমরা পরের প্রবলেমটায় যাই, অর্থাৎ এবার আমি ইন্টেরিয়র সাপোর্টে বুঝতে পারছি, ইন্টেরিয়র সাপোর্ট মানে কোন জায়গাটা বুঝতে পারছো, অর্থাৎ এই জায়গাটায় আমি এখন এই জায়গার রডটা বের করবো, ঠিক আছে, এটাকে ইন্টেরিয়র বলা হচ্ছে কেন, বাকি দিকটা এই সাইডটা হচ্ছে এক্সটেরিয়র, যদি আমি এক্সটেরিয়রটা আমি আজকে এক্সটেরিয়রটা করবো না, এক্সটেরিয়র তোমরা করতে পারো, এক্সটেরিয়রটা আমরা এখানে এই জায়গাটা হচ্ছে এক্সটেরিয়র। আচ্ছা, ইন্টেরিয়র সাপোর্টে কি হবে, ইন্টেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্ট, প্রথমেই দেখি আমরা নেগেটিভ মোমেন্ট 1/9 WL স্কয়ার, তার মানে এটা কিন্তু নেগেটিভ মোমেন্ট এবং ভ্যালুটা 296 কিউব ফিট, ঠিক আছে। এখানে প্রথমে দেখার বিষয় হচ্ছে এখানে ফ্ল্যাঞ্জটা কিন্তু টেনশনে, টপটা টেনশন, যেহেতু এটা সাপোর্টের কাছে, এখানে হগিং মোমেন্ট, ইট ইজ অলমোস্ট লাইক এ ক্যান্টিলিভার একটা পার্ট এখানে, সুতরাং এইখানে আমাদের অ্যানালাইসিসে রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে অ্যানালাইসিস করতে হবে, এবং এখানে আমাদের বিডব্লিউটাই হবে আমাদের হুইটনি ব্লকের উইডথ। এটা কি সবাই বুঝছো? উপরের অংশটা কিন্তু আমার টেনশনে আছে, ফ্ল্যাঞ্জটা টেনশনে থাকলে এটা বড় হোক আর ছোট হোক এটা কিছু এসে যায় না, আমার অ্যাকচুয়াল কম্প্রেশনের উইডটাই হচ্ছে আসল কথা, তো কম্প্রেশন উইডটা আমি 12 ইঞ্চি পাচ্ছি। একইভাবে এবার আমি ট্রায়াল দিই, 296 ইঞ্চি স্কোয়ারের জন্য আমি প্রথমে শুরু করলাম 1 ইঞ্চি থেকে, ডেপথের মান 1 ইঞ্চি ধরে শুরু করলাম, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, 3.37 পেলাম, 3.37 এ যথারীতি এটা কি করতেছি, এটা হচ্ছে টি আর এই অংশটা হচ্ছে সি, কম্প্রেশন আর টেনশন ইকুয়াল করে ডেপথ অফ দা হুইটনি ব্লক এ বের করে ফেললাম, এবং কয়েকটা ট্রায়ালের পরে এটা কনভার্জ করলো, এখানেও আমি যথারীতি এএস প্রোভাইডেডটা বের করলাম। দেখো এখানে 3.83 লাগে, এখানে কিন্তু অনেক রিইনফোর্সমেন্ট লাগে, দেখতেই পাচ্ছ এখানে মোমেন্ট বেশি, আগে থেকে মোমেন্ট বেশি, এখানে আগে লাগছিল 3টা, এখন আমি 5টা রড দিলাম, 5টা 8 নম্বর বার দিলাম। এখন এখানে অবশ্য মনে হয় 8 নম্বর বার না দিলে বেশি অনেক রড এসে যাবে,
এখানে ঠিকই আছে হয়তো, বা একটু মিক্স করে হয়তো দেওয়া যেত। দেখো অ্যাকচুয়াল রডের জন্য এ বের করলাম, অ্যাকচুয়াল যে রডটা দিচ্ছি আমি সেটা হচ্ছে 5টা নম্বর বার, তার জন্য এ বের করলাম, সি বের করলাম, এপসাইলন টি বের করলাম। এইবার আমি এপসাইলন টি বের করার সময় এবারে প্রথমে খেয়াল করো এই ছবিটা দেখো, 5টা রড, রডটা কিন্তু টেনশন জোনে দিতে হবে, এটা প্রথমে খেয়াল করো, এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্টে 5টা রড আমি এইভাবে দিলাম, ঠিক আছে, তাই না? তাহলে এখান থেকে ডিটা বটম থেকে হিসাব হবে, কিন্তু এখন কম্প্রেশন ফেজ থেকে আমাদের ব্লকটা এখানে আছে, তার মানে আমাদের এইটা হচ্ছে ব্লক, তাহলে ডিটা এটা হচ্ছে এই ডাইমেনশনটা হচ্ছে এ, 5.81টা পেলাম, সি পেলাম। এই একইভাবে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এপসাইলন টি বের করলাম, এইখানে আমি ডি বের করার সময় এটাকে ডিটি ধরলাম, অর্থাৎ আউটার লেয়ার। আমরা কি জানি শুনছিলাম, আমরা পড়ছিলাম যে 1.5 ইঞ্চি যোগ করবো আউটার লেয়ার, বিকজ আমাদের নিলসনের বইতে এই দুটার মধ্যে সেন্টার টু সেন্টার গ্যাপ হচ্ছে 3 ইঞ্চি, মাঝখানে যদি আমার 20 ইঞ্চি হয় তাহলে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। এটার থেকে আমি পেলাম 0064। এটা কিন্তু দেখো অত বেশি স্ট্রেইন না, কেন কেন অত বেশি না, কারণ দেখতে পাচ্ছি এই ব্লকটা ধরাতেই এই ব্লকটা কিন্তু অনেক ছোট। আগে উপর থেকে যখন করছিলাম তখন এই ব্লকটা ছিল অনেক উইড বড় ছিল, বিটা অনেক বড় পাইছিলাম। যখন আমি নেগেটিভ মোমেন্টের জন্য করলাম তখন আমার বি এর মানটা বেশি না পাওয়াতে সিটা অনেক নেমে গেল, এবং তখন আমার স্ট্রেইনটা বেশি আছে, 0.05 এর থেকে বেশি আছে, কিন্তু আগের সাথে ওটার সাথে কম্পেয়ার করলে এটার জন্য এটার বেলায় স্ট্রেইনটা আরো বেশি পাইছিলাম। তাহলে এখানে 5 = 0.9, তাহলে আমার প্রবলেমটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, আমি কিন্তু এখানে 3টা 8 নাম্বার বার দিলাম, এখানে 5টা 8 নাম্বার বার দিলাম, তাহলে এখানে কি হবে এটার কথা কিন্তু আমি বললাম না। অথবা এখানে কি দিব, এখানে কি হ্যাঙ্গার ট্যাঙ্গার কিছু দিব না। আসলে সত্যি কথা হচ্ছে এখানে কিন্তু আমি আমি দুইটা রড কিন্তু আমাকে অবশ্যই টানতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু সাপোর্টের মোমেন্টটা বের করলাম, মিড স্প্যানের মোমেন্টটা বের করলাম, এই রডগুলা কতটুকু টানবে ডানে বামে এই সম্পর্কে কিন্তু কিছু বললাম না। এটা তোমাদের পরবর্তী যখন বন্ড অ্যাঙ্করেজ পড়ানো হবে, সেটা তোমাদের ইস্তেক্সা পড়াবেন, উনি দেখাবেন যে কিভাবে আমরা এই জিনিসটা বের করবো, কিভাবে ডানে বামে এই রডের এক্সটেন্টটা কিভাবে, ডেভেলপমেন্ট লেন্থ এবং ল্যাব লেন্থ কিভাবে দিতে হয় এটা উনি পড়াবেন। এখানে যেটা আমরা একটু দেখে রাখি সেটা হচ্ছে জেনারেলি যদি বলি, এইখানে এই বটম রডের একটা সার্টেন পার্ট আসলে এখানে টানতে হবে। সার্টেন পার্টটা কত সেটা আমরা পরে দেখতে যাচ্ছি। আর একইভাবে এই যে নিচে যেমন রড আছে, উপরে এই রডের এইটা এবং এইটা অ্যাটলিস্ট 2টা বার আমি টানবই, নইলে আমি খাঁচাটা বাঁধবো কিভাবে। এখানেও আমি 2টা রড টানবো, ওটাকে আমরা হিসাবের মধ্যে যদি না আনি কোনো অসুবিধা নেই, ওটা হ্যাঙ্গার বার এডিশনাল মোমেন্ট ক্যাপাসিটি কিছু আসবে, আমি ধরতে পারি, খুব কারেক্টলি বের করতে চাই বের করতে পারি, বাট সবসময় আমাদের হাতে কিছু থেকে যায়, এগুলো একটু এডিশনাল রড, এডিশনাল ক্যাপাসিটি থাকে। তাহলে প্রথমে খেয়াল করো আমাদের মিড স্প্যান এবং সাপোর্টে প্রবলেমটা একইভাবে হয়েছে। প্রথম একটা জিনিস হচ্ছে কোথায় রড বসাচ্ছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আমি উইডটা কত পাচ্ছি, বি এর ভ্যালুটা কত পাচ্ছি। যদি আমার এটা মিড স্প্যান হয় তাহলে আমি এই ফ্ল্যাঞ্জের একটা বেনিফিট পাচ্ছি, অনেক বড় একটা ফ্ল্যাঞ্জ পেয়ে যাচ্ছি। যদি এটা সাপোর্ট হয়ে যায় তখন আমার ফ্ল্যাঞ্জের উইডটা কোনো কাজে লাগতেছে না, আমার এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল উইডথ অফ দ্য কুইক নেটওয়ার্ক। তাহলে মোটামুটি এই ছিল আমার বক্তব্য। আমরা আমাদের এটাই হচ্ছে আর সিলেবাস, আরেকটা পাতা এটাই আমার শেষ। স্যার, বলো এবার প্রশ্ন স্যার এটা করতে একটু থাকো। আরেকবার বলবেন যে এই যে এখান থেকে মিড স্প্যান থেকে যে সাপোর্টে রড গুলা মানে ট্রান্সফার করলেন, এটা কি একবার একটু বলবেন? আচ্ছা, আমি তোমাকে জিনিসটা এখানে দেখাই। যেমন ধরো আমি কিন্তু ক্যালকুলেট করলাম রিইনফোর্সমেন্টটা, শুধু এইখানে একটা রিইনফোর্সমেন্ট বের করলাম, আর এইখানে রিইনফোর্সমেন্ট 2 লেয়ার রড পেলাম, এখানে রিইনফোর্সমেন্টটা বের করছি এখানে, কিন্তু আমরা এখন কি শুধু এতটুকু রেখে দিব, রডটা কি এতটুকু থাকবে নাকি শুধু এতটুকু থাকবে, তাহলে বাকি জায়গাটা কি হবে, তাহলে বাকি জায়গাটার মোমেন্ট প্রোফাইলটা কেমন সেটা আমার দেখা উচিত, তাই না? আমরা যদি পরের ছবিতে যাই, মানে মোমেন্ট প্রোফাইল থেকে বলি এবার, তার মানে এই জায়গাটা যদি আমি ভালো করে খেয়াল করি, আমার এই জায়গাটায় যেহেতু এই অংশটায় নেগেটিভ মোমেন্ট আর এই অংশটায় পজিটিভ মোমেন্ট আছে, এই অংশটায় নেগেটিভ মোমেন্ট আছে, আমি কিন্তু সবচেয়ে বড় মোমেন্টের জন্য বের করলাম
এখানকার রড বের করলাম এবং এর এই বড় মোমেন্টের জন্য রড বের করলাম। এখন প্রথম কথা হচ্ছে এই প্রথমে বুঝে নিচ্ছি যে এতটুকু জায়গার মধ্যে আমাকে যদি খেয়াল করো, এতটুকু জায়গার মধ্যে আমাকে অবশ্যই উপরে রড রাখতেই হবে, তাই না? এটা তো নেগেটিভ রিজিয়ন, দেখতে পাচ্ছি এতটুকু জায়গায় নেগেটিভ মোমেন্ট আছে। এখানে এসে কন্ট্রাফ্লেকশন পয়েন্ট, তাহলে এখানে আমার নেগেটিভ মোমেন্টের রডটা রাখতেই হবে। কতটুকু রাখবো, আমি কি পুরো 100% রাখবো নাকি আস্তে আস্তে কাটেল করব, সেটা তোমাদের বন্ড অ্যাঙ্করের চ্যাপ্টারে পড়বো। কিন্তু প্রথমে আমরা জেনে রাখি এই অংশটা আমাকে রিইনফোর্সমেন্ট রাখতে হবে। হয়তো কমায় ফেলা যাবে, আমি এখানে যে 5টা বার দিলাম, 5টা বার হয়তো পুরোটা টানতে হবে নাকি 2টা বার হয়তো টানতে হবে। আর বাকি অংশটায় আমি এই জায়গাটায় আমার এই অংশটা দেখতে পাচ্ছি কোনো নেগেটিভ মোমেন্ট নাই, তার এখানে কিন্তু উপরে রড দেওয়ার কোনো দরকার নেই। তারপরেও এই অংশটা আমি উপরে হ্যাঙ্গার বার হিসেবে খাঁচাটা বাঁধার জন্য তো আমার লাগবে। আচ্ছা, এই অংশটা রডটা আমি বের করি নাই, এই অংশটা রড তোমরা বের করবা। এবং এখানেও দেখতেছি আমরা টপে রড লাগবে, তাহলে এখানে আমরা আমরা যদি ছবিতে আমরা এই ছবিতে আঁকি, সরি এখানে আঁকা হচ্ছে, আমরা একটু মোটা করে নিই। তাহলে আমার এটা কি বেশি মোটা হয়ে যাচ্ছে? বেশি মোটা হয়ে যাচ্ছে, এটা দিয়ে আঁকি। তাহলে আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা নেগেটিভ রড দিব, আমরা এখান থেকে বড় করে দিই, এখান থেকে পজিটিভ রড দিব, আবার এইখানে আমরা নেগেটিভ। কতটুকু টানতে হবে, কলামের ভিতরে টানতে হবে কি টানতে হবে না সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আমাদের কিছু হ্যাঙ্গার বার হিসাবে এখান থেকে কিছু রড হয়তো কম কম রড হয়েও আমাকে হ্যাঙ্গার বার হিসাবে কিছু টানতে হবে। এই রডটাও আমার হয়তো কিছুটা টেনে যাইতে হবে, এখানেও কিছু রড হয়তো আমি এখানে টেনে যাব, আর এরপর আবার আমি হয়তো এখানে আবার ওই রডটা টানবো, ঠিক আছে? এখানে যদি আমি অন্যভাবে আমার সেকশনে ওয়াইজ, এবার কি এই জিনিসটাকে বুঝা গেছে? জিনিসটা আগে এটা বলো, এটা কি বুঝতে জি পারছো? স্যার, এখন বুঝতে পারছি। আমি তোমাকে যদি বলি যে এইখানে মেবি আমি সরি আমি এইখানে মেবি ধরো আমি 3টা রড টানছি, এখানে বটমে আমার 3টা রড ছিল, তো মেবি মনে করো আমি এখানে 2টা রড টানলাম, এখানে 2টা রড টানলাম কিছুটুকু পর্যন্ত, এক পরে একটা রড ডিসকন্টিনিউ, কতটুকু পরে ডিসকন্টিনিউ করলাম এগুলো তোমরা ওই বন্ড অ্যাঙ্করের চ্যাপ্টারে দেখবা। আর এখানে আমার মনে করো 5টা রড ছিল, আমি যদিও এখানে একটা লেয়ার দেখাচ্ছি, এখানে আসলে 2 লেয়ার রড আছে, এখানে 5টা, আর এখানে বাম দিকে কত জানি না, বাম দিকটা আমি বের করে নিই। তো এই 5টা লেয়ারের মধ্যে হয়তো আমি 5টার জায়গায় এটা L/3 সম্ভবত আমি টানবো, এরপরে আমি বাকি 2টাকে আমি হ্যাঙ্গার বার হিসেবে, যেটা সবুজ বার দেখাচ্ছি, এখানে 2টা বার দেবো। তার মানে এটা কি সবাই যদি বুঝে থাকো, তাহলে ক্রস সেকশনটা আমি যেরকম আঁকছি এক্স্যাক্টলি সেরকম আসলে হবে না। তাহলে যদি আমি দেখাই এবার আরেকবার, তাহলে এখানে আসলে 2টা বার আসবে হ্যাঙ্গার বার, ওই ওই 5টা 8-এর থেকে 2টা হ্যাঙ্গার বার আসবে। জেনারেলি হ্যাঙ্গার বার হিসাবে 8 নম্বর বারটা খুব বড় হয়ে যায়, এই জন্য অনেক সময় আমরা এই 2টা কর্নার বার ছোট রাখতে পারি, ওখানে ছোট রাখলাম, ওটা আমি সবসময় টেনে যাব। জেনারেলি আমরা ডিজাইনে এই 2টা বারকে হয়তো 16 mm বা 20 mm রেখে এটা আগে করে দিব, বাকি রড গুলো দিয়ে আমি ক্যাপাসিটিটা ইয়ে করবো। সুতরাং ডিজাইনের মধ্যে আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের ক্যাপাসিটির সাথে পরে মিলাবো। যেমন এখানে কিন্তু আমি 2টা রড হয়তো এই 2টা রড পুরাটাই টানবো, ছোট সাইজ করবো। আচ্ছা, এবার আমাকে বলো তোমাদের কি কি প্রশ্ন আছে, আমার কিন্তু বক্তব্য শেষ। স্যার হ্যাঁ বলো এবার। স্যার আপনি যে ওই স্ল্যাবের যে টপ ভিউটা দেখিয়েছিলেন না প্রথমে, যে আমরা ওই বিমের প্ল্যাঞ্জ উইথের জন্য যে ক্যালকুলেশন করার জন্য যেটা দেখলাম, হ্যাঁ, স্যার ওই পার্টটুকু একটু বুঝি নাই, আমি একটু যদি আবার বল। তুমি যদি আবার একটু প্রশ্নটা আমাকে একটু স্পেসিফিক প্রশ্ন করো, তাহলে আমাকে উত্তরটা দিতে সুবিধা হয়। এটা কিন্তু চ্যাপ্টার 1-এ আমরা যেটা করছিলাম যে স্ল্যাব থেকে কিভাবে লোড বিমে যায় এবং বিম থেকে কিভাবে কলামে যায়, জি স্যার, কলামে স্যার আমি ওই পার্টটুকু বুঝি নাই যে আপনি বললেন যে সেন্টার টু সেন্টার অফ বিম আমরা কতটুকু পোর্শন নিচ্ছি কোন পার্টের জন্য। এটার কথা বলতেছো, এই জায়গাটার? হ্যাঁ 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 এটা আচ্ছা, মনে হ্যাঁ। করো এখানে আমরা দেখছি আমাদের প্রবলেমটা ছিল একদিকে ছিল 25 ফিট সেন্টার টু সেন্টার, একদিকে ছিল 20 ফিট সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এখানে আমরা ক্লিয়ার দেখাচ্ছি 24 ফিট, দেখো ছবিতে ক্লিয়ার দেখানো হচ্ছে 24 ফিট, আর এদিকে 19 ফিট। যদি আমি সেন্টার টু সেন্টার নিতাম তাহলে 20 ফিট আর 25 ফিট হতো। এখন যেটা হচ্ছে, আমরা কিন্তু এখন এটার কথা বলছি, তুমি কিন্তু দুটো প্রশ্ন করছো, একটা হচ্ছে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশনটা আমরা আগেই করছি, 45 ডিগ্রিতে ভাগ করে লোড গুলাকে যেভাবে অ্যারো দেখানো হয়েছে সেভাবে ভাগ করে ক্যালকুলেট করে দেখানো আছে, যেটা এখানে আমি সরাসরি ব্যবহার করছি।
এখন তোমার প্রশ্ন হচ্ছে এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ কত। এখন দেখো এটা, এই যে বিমটা দেখাচ্ছে, এই বিমের এই পাশ থেকে আমি চলে যাব অনেক দূর, আর ওই পাশে চলে যাব অনেক দূর। কত দূর? মানে এই যে স্ল্যাব দেখতে পাচ্ছি, এই স্ল্যাবের ভাগ পড়ছে, এ অর্ধেক যাচ্ছে এইদিকে ভাগ পাবে, আর অর্ধেক ভাগ পড়তেছে এর। তাহলে এই স্ল্যাবটা যদি তোমার 19 ফিট হয়, তাহলে এই দিক থেকে এটা 9.5 ফিট পেয়ে যাচ্ছে, এই ক্লিয়ার 9.5 ফিট সে পাচ্ছে। একইভাবে এদিকেও 9.5 ফিট ক্লিয়ার পাচ্ছে। বাকি অংশটা তো এর না, বাকি অংশটা হচ্ছে ওই বিমটার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই দুটা করে আমি পেলাম 20 ফিট, তাকে 12 দিয়ে গুণ করলাম 240। এটা অনেক বড় একটা ভ্যালু আসছে। যেটা বলতে চাচ্ছিলাম, যদি দুই পাশে সমান না হয়, একটা প্যানেল মনে করো 20 ফিট, আরেকটা প্যানেল মনে করো এদিকে আছে 10 ফিট, তখন কি হবে? তখন এখানে 10 ফিটের জায়গায় 5 ফিট পাইতো, এ পাইতো 5 ফিটটা। তখন এই দুই পাশের থেকে আমি যেটা, এটা সিমেট্রিক হবে না, বা দুই পাশ থেকে আমি বের করে আনবো। এদিকে বুঝতে পারছো? তাহলে প্রশ্ন করো, আমি তো এই ম্যাথসের জন্য কি আমরা এই মাঝখানে টিক চিহ্ন দেওয়া বিমটা সেটার জন্য ক্যালকুলেট করেছি? হ্যাঁ এটাই? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, স্যার ওইটাই জানতে চাইছিলাম, আমি কনফিউজ ছিলাম যে কোনটার জন্য না করছি। না, এটার জন্য পুরো জিনিসটা এটার জন্যই করলাম। দেখো 24 ফিট স্প্যানের জন্য করছি, এই বিমটার জন্যই করছি আমরা পুরো জিনিসটা। স্যার একটার জন্য করলেই কি বাকি সবগুলোর জন্য কি সেম, মানে না 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 ক্যালকুলেশন না, যা না না, কি ডেফিনেটলি সেম না। তুমি দেখতেই পাচ্ছ এখানে যে 19 ফিট বিমটা, হ্যাঁ 19 ফিট বিমটার লোডও কম, তার স্প্যানও কম। এটাতে এত রড লাগবে না, দেখাই যাচ্ছে না, লোড কম। তাহলে আমরা যে ম্যাথসে কি আমাদেরকে বলে দিবে যে আমরা কোন হ্যাঁ হ্যাঁ, বিমটা এখানে তো নিয়ে স্পেসিফিক কাজ তোমাকে করব? বলে, এখানে তোমাকে স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে দেখেই তুমি এটা করছো। তারপরে যদি আমি যে এখন যদি আমি এক্সটেরিয়র বিমটা নিই, যদি এই বিমটার কথা বলতাম, এটা তো একটা এল বিম, তাই না? এবং এটা লোডও কম, এটা লোড কম, এটা একটা এল বিম এক সাইডে আছে, তাহলে এটার এফেক্টিভ উইডথটাও এল বিম এর মতো করে বের করে নিতে হতো, এবং তার লোড ক্যালকুলেশনটাও এক সাইড থেকে আসতো। করার পরে আমরা এই জিনিসটা করতে পারতাম। বুঝতে পারছো? অন্যরা বুঝতে পারছো? সবাই প্রশ্ন করো, প্রশ্ন করলে ক্লিয়ার হবে। এটা একটা রিয়েল প্রবলেম করলাম, একটা বিমের একদম স্ল্যাব থেকে লোড নিয়ে সেই বিমটা ডিজাইন করলাম, এবং দেখার বিষয় হচ্ছে বিমটা ই বিম হইতে গিয়েও হলো না, কিন্তু এটার উইডথটা কিন্তু অনেক, পজিটিভ মোমেন্টে অনেক, নেগেটিভ মোমেন্টে আবার রেক্টেঙ্গুলার বিম হয়ে গেল। আমরা এখানে বেসিক্যালি সিঙ্গেল ইনপুট বিমও ডিজাইন করলাম, টি বিমও চেষ্টা করে দেখলাম, টি বিমটা হলো না। এটা এই ক্ষেত্রে সাধারণত টি বিম হবে না, যেটা আগের প্রবলেম তোমরা দেখছো। টি বিম হতে গেলে বিমগুলো খুব কাছাকাছি আসতে হবে। এটা কিন্তু বলে রাখি, জেনারেলি এটা উইড যখন এত বড় হয়ে যায়, সেগুলো টিবি হওয়ার সম্ভাবনা কম। দেখো আগের প্রবলেমের সাথে যদি কম্পেয়ার করো, যে প্রবলেমটা আমরা করছি, এটা কিন্তু দেখো বিমগুলো কত কাছাকাছি, 47 ইঞ্চি। 47 ইঞ্চি হওয়াতে কি হয়েছে, আমার বিটা অত বড়, বিএফটা অত, ফ্ল্যাঞ্জুরটা অত বড় হয়নি। অত বড় না হয়তো আমার ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস, সরি, ডেপথ অফ দ্য হুইটনি ব্লকটা 3 ইঞ্চি থেকে নেমে আসছে। আর এখানে যেটা আছে, স্ল্যাবটাও খুব মোটা, 6.5 ইঞ্চি স্ল্যাব, এবং আমরা উইডটাও পাইছি 84 ইঞ্চি, অনেক বড়। ঠিক আছে, এখন তোমাদেরকে বলছি একটা জিনিস করতে, সেটা হচ্ছে কানটা বাদ দিয়ে প্রবলেমটা করবা। বেঞ্চের উইডটা যদি না ধরো, তাহলে কি হয়, যেখানে বলছি করে দেখো এটা। এখন তোমাদের জেনারেল কোনো প্রশ্ন থাকলে করো, আদারওয়াইজ তোমাদের সাথে আমার ক্লাস শেষ। শনিবার থেকে ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ ক্লাস নেবেন। আর তোমাদের একটা ক্লাস টেস্ট হবে হচ্ছে সোমবার 3টার সময়, সিঙ্গেল রিইনফোর্সড বিমের উপরে। এটা ওটা হবে টিমের মধ্যে। আমি যেভাবে পরীক্ষা হয় সেটা একটু বলে দিই। একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সেই অ্যাসাইনমেন্টটা ব্ল্যাঙ্ক থাকবে, আর তোমাদের কোশ্চেনটা ঠিক সময় মতো ওখানে ফাইলে আপলোড হবে। ওখান থেকে ফাইলেও আপলোড হবে, আমরা জুমেও দিয়ে দিব। সেখান থেকে দিয়ে পরীক্ষাটা 15 মিনিট থাকবে, ওই 15 মিনিটের মধ্যে 15 মিনিট বা 10 মিনিট যেটাই হোক, ছোট একটা পরীক্ষা হবে। এটা ওখানে করে সাথে সাথে আপলোড করে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি করতে না পারো, ওটা আমি কিন্তু কিছু করার থাকবে না, কারণ এবার কিন্তু ক্লাস টেস্টে মার্ক আছে। সুতরাং তোমাকে আমি 15 মিনিটের বেশি বা যেটাই টাইম থাকে তার বেশি অ্যালাউ করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে এর পরের সপ্তাহে আহ, আমাদের আরেকটা ক্লাস টেস্ট হবে, সেটা হচ্ছে ডাব্লিউ রিইনফোর্সড বিমের উপরে। একইভাবে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সেই অ্যাসাইনমেন্টটা ব্ল্যাঙ্ক থাকবে। পরীক্ষার সময় কোশ্চেনটা আপলোড হবে, কোশ্চেনটা দিয়ে তোমাদের প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, এছাড়াও সেকেন্ড ক্লাস টেস্টের আগের দিন আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা সেটা বেসিক্যালি ওই 4টা প্রবলেম করতে বলা হয়েছিল। সেই 4টা প্রবলেম করে আগের দিন রাত্রেবেলার মধ্যে
10টা একটা টাইম দেওয়া থাকবে, তার মধ্যে আপলোড করে প্রথমে ওটা হবে অ্যাসাইনমেন্ট 2। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট 3টা হচ্ছে ক্লাস টেস্ট অন ডাব্লিউ রিইনফোর্স বিম। ওকে, তাহলে এখন তোমাদের প্রশ্ন থাকলে করো, নইলে আমরা আজকে এখানে শেষ করে দেবো। সাবমিশন সহ 15 মিনিট দেন হবে সিটিতে। হ্যাঁ, সিটিটা ডিপেন্ড করছে, যেমন ধরো ডাব্লিউ রিইনফোর্স বিমে হয়তো একটু বেশি সময় থাকবে, সিনিয়র রিইনফোর্সমেন্টটা কম হবে, ডিপেন্ডিং অন প্রবলেম। যদি প্রবলেমটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড 2-3 মিনিটে হয়ে যায় তাহলে খুব কম সময় থাকবে, আর যদি একটু সময় লাগে তাহলে যতটুকু সময় লাগে ততটুকু দেওয়া হবে, বেশি টাইম দেওয়া হবে না। এটা কিন্তু তোমাদের ওরকম না যেটা আপলোড করার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হবে, সেটা কিন্তু ধরে নিও না। হ্যাঁ, আধা ঘন্টা একটা প্রবলেম দিলে সেটা কোনো পরীক্ষা হবে না। এটা যতটুকু সময় পরীক্ষাটা করতে লাগে তার থেকে কোশ্চেনটা আপলোড করতে যা সময় লাগবে, হ্যাঁ, জাস্ট তোমরা একটা কাগজ রেডি রাখবা, উপরে C315 ক্লাস টেস্ট 1 তোমার রোল নাম্বার এটা লিখে প্রবলেমটা করবা, 2 পৃষ্ঠার মধ্যে করে প্রবলেম শেষ করে এটা আপলোড করবা। প্রবলেম খুব ছোট থাকবে, এটা অ্যাটলিস্ট সিঙ্গেল রিইনফোর্স তো ছোটই, ডাবল রিইনফোর্স একটু বড় হয়, কিন্তু এটার জন্য অনন্তকাল সময় থাকবে না, এটা আগেই বলে দিলাম। হ্যাঁ, সুতরাং এবং প্রত্যেকের জন্য আলাদা ডেটা থাকবে, ইচ অ্যান্ড এভরিওয়ানের জন্য আমি ডেটা থাকবে, একটা টেবিলে ডেটাগুলো দেওয়া থাকবে, এটা দেখে তোমরা করবা। হ্যাঁ, সুতরাং এখানে আমরা কি বলে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্টলি পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, এবং তারপরেও যদি কোনো রকম দেখা দেখি বা কোনো কিছু চেষ্টা করো, আমি কিন্তু এবার খুবই স্ট্রিক্টলি আগেই বলে রাখছি, আমি তোমরা যদি বেটার পরীক্ষা না দিলেও আমি খুশি হব, কিন্তু পরীক্ষা দিয়ে যদি কেউ কোনোভাবে অন্যটার সাথে মেলানোর চেষ্টা করো বা কিছু করো এবং সেটা যদি ধরা পড়ে, আমি কিন্তু এবার মানে তোমাদেরকে আগেই বলে রাখলাম, এটা কিন্তু আমি ডিসিপ্লিনারি কমিটিতে পাঠিয়ে দেবো। আমার কিছু করার থাকবে না। সুতরাং তোমাদের কাছে আমার মানে আগেই বলে রাখা সেটা হচ্ছে কোনোভাবেই মানে এটা টোকাটুকি করার সুযোগ নেই, এটা আগেই তোমরা মাথায় খেয়াল রাখবা। এই জন্য তোমাদের যারা পারবা না তারা পরীক্ষাটা দিও না, ঠিক আছে? এবং পরীক্ষাটা খুব সিম্পল পরীক্ষা হবে, এবং পরীক্ষা পারলে পারলে, না পারলে না, মানে অতটুকু যেন অ্যাটিটিউড থাকে যে আমি পারি নাই, আমি এখানে আমি আই ডোন্ট ডিজার্ভ এনি মার্ক, এই অ্যাটিটিউড নিয়ে পরীক্ষা দেবো। মানে আমি পারি না তারপরে অন্যটা কপি করতে চেষ্টা করবো না। হ্যাঁ, ঠিক আছে, এটা প্রথমেই আমি বলে দিলাম। এবার যদি কেউ কপি করো, এটা আমি কোনোভাবেই এটা গতবারের মতো হবে না, ঠিক আছে? আর যদি পরীক্ষা কোনো কারণে টাইম যদি তুমি ধরতে না পারো, ইন্টারনেট সমস্যা হয়, সেখানেও আসলে কিছু করার থাকবে না, ওই সময় পরীক্ষাটা ওই সময়। এই জন্য অ্যাসাইনমেন্ট 2টা দেওয়া আছে, যাদের ইন্টারনেট সমস্যা তাদের জন্য অ্যাসাইনমেন্ট 2, যারা ক্লাস টেস্ট গুলাতে একদম 0-0 পাবে বা পরীক্ষা অ্যাটেন্ডই করতে পারলো না, তাদের জন্য ওই অ্যাসাইনমেন্টটা আছে, এবং ওই অ্যাসাইনমেন্টটা তুমি নিজে করতেছো কিনা সেটাও কিন্তু আমি বুঝবো। আর দরকার হলে তোমার সাথে আমি ফোনে কথা বলে আমি তোমার সাথে একটা অনলাইনে ভাইভা নিয়ে আমি দেখবো তুমি আসলে জিনিসটা বুঝছো কিনা। এবং এইবার কোনো মার্ক কাউকে এনে দেওয়া হবে না, তুমি এটা শিওর থাকতে পারো। হ্যাঁ, সুতরাং আমি সবাইকে সাজেস্ট করব, এবার কিন্তু সবকিছু আপলোড করা আছে, তুমি জিনিসটা এটা যে সাবজেক্ট যারা ইঞ্জিনিয়ার হবা তার বেসিক এই কিছু জিনিস তোমার জানা উচিত, এবং এটা যদি না জানো তাহলে আমি তোমাকে এখানে কোনো মার্ক দেওয়ার আমার সুযোগ নেই, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন থাকলে করো, তাহলে আমরা এগুলো শেষ করি। স্যার আমাদের বইয়ে কোনো ম্যাথে কোনো ভ্যালু রাউন্ডিং করা হয়েছে, নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 1000। আমাদের কি করার দরকার আছে নাকি স্যার যে ক্যালকুলেটেড ভ্যালু পাবো সেটা দিয়ে করলেই হবে? এটা তোমাদেরকে আমি আগেই বলছি যে আমাদের জন্য জেনারেলি নিয়ম হচ্ছে আমাদের রাউন্ডিং হবে 3টাতে, অর্থাৎ 125.673 এরকম যদি কোনো ভ্যালু আসে আমরা 125 লিখবো, ঠিক আছে? কোথাও যদি কোনো ভ্যালু আসছে 0.00206703, আমরা এটাকে লিখবো 207। এটাকে বলে 3টা সিগনিফিকেন্ট ডিজিট। 3টা সিগনিফিকেন্ট ডিজিটের বেশি কিন্তু আসলে লেখা উচিত না। হ্যাঁ, তবে অনেক সময় প্রবলেম করার সময় আমাদের এত রাউন্ডিং করার কথা মনে থাকে না, এটা অন্য জায়গায় লিখলে অসুবিধা নেই, কিন্তু যখন তুমি রেজাল্ট গুলো লিখতেছো, বিশেষ করে মোমেন্ট ক্যাপাসিটি বের করতে বলা হয়েছে বা কোনো একটা জায়গায়, তোমার বেশিরভাগ জায়গায় তুমি 3টা ডিজিটের বেশি লিখবে না। তোমাদের কেউ কেউ যদি এরকম মোমেন্ট লেখো যে মোমেন্ট হচ্ছে 125.0 এরকম যদি লেখো 121.5.12, এটা মানে হচ্ছে তুমি কিছু বুঝতেছো না, তুমি ক্যালকুলেটরের উপরে এমনই ডিপেন্ডেন্ট হয়ে গেছো যে এটা মনে করো আমার আসলো ইঞ্চ পাউন্ড, তার মানে বা পাউন্ড ইঞ্চ হোয়াট এভার,
তুমি এর মানে হচ্ছে তুমি ক্যালকুলেটর দিকে তাকাইছো, তুমি কোনো কোনো জিনিস নিয়ে তোমার কোনো সেন্স নাই। এটা প্রথম কথাই হচ্ছে, এটা বসালে তাহলে বসানো উচিত 15200 যদি ইঞ্চ পাউন্ডে বলতে চাই, প্রেফারেবলি কি ফিটে লিখবো আমরা এইসব। ঠিক আছে, আবার দশমিকের বেলা উল্টাটাও হইতে পারে কিন্তু, যেমন ধরো 0.0020706 এটাকে তুমি 0.0021 করে ফেলে, এটাও কিন্তু ভুল হয়ে গেল, তুমি একটা ডিজিট ছেড়ে দিলা, 3টা ডিজিট তোমাকে রাখতে হবে। এখানে অনেকগুলো লাইন কোথা থেকে চলে আসলো, এটা কি সবাই বুঝতে পারছো? 3টা ডিজিট লেখা মানেই প্রবলেম ঠিক থাকবে। যে কোনো জায়গায় তুমি তিন ডিজিটে রাউন্ডিং করা মানে, 3 ডিজিট বলতে কিন্তু দশমিকের আগেও না দশমিকের পরেও না, 3টা সিগনিফিকেন্ট ডিজিট থাকতে হবে, যেটা আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখন এর থেকে বেশি লেখা মানে তুমি আসলে চিন্তা করতেছো না। তো অনেক সময় 2-1টা ডিজিট বেশি থেকে যে গেলেও যে খুব ভুল হবে তা না, কিন্তু প্রেফারেবলি রেজাল্ট গুলো লেখার সময় 3টা ডিজিটে বেশি লিখবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আর মোমেন্টের ইউনিট গুলো কি ফিটে লিখবা। হ্যাঁ, কি কোথায় পিএসআই কোথায় কি ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবা। অনেকে কিন্তু খুব সফটলি ইউনিট লেখে, ইউনিট ভুল লেখা মানে তুমি কিছুই বুঝো নাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসের ইউনিট আমরা লিখে লিখে করছি, কোথায় স্ট্রেস বের করতেছি, পিএসআই মানে কি, কি ফিট মানে কি, মোমেন্টের বেলা যদি তুমি লেখো যে এটা পিএসআই মোমেন্টের ইউনিট, তার মানে তুমি তো আসলে কিছু বুঝতেছো, এগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, স্যার আমাদের যদি এক্সট্রা কোনো প্রবলেম থাকে পরে, তাহলে কি ওটা আচ্ছা টিমসে? পরে, হ্যাঁ পরে আমি তোমাদের বলি, তোমাদের যা যা প্রবলেম তোমরা টিমসে লিখতে থাকবে, আমি যতটুকু পারি টিমসে অ্যান্সার করবো। আর ঈদের পরে দরকার হলে আমি সাদের ক্লাসটা সবার যদি শেষ হয়, তারপরে দরকার হলে আমি আরো একটা ক্লাস বা 2টা ক্লাস আমি এডিশনালি আবার তোমাদের প্রবলেম সলভ করার জন্য করবো। হ্যাঁ, আর তোমাদের যেটা আমি সাজেস্ট করবো, তোমাদের কোশ্চেন, কয়েক বছরের কোশ্চেন সলভ করবা। হ্যাঁ, এবং বইয়ের পিছনে কিছু এক্সাম্পল, কিছু এক্সারসাইজ আছে, এগুলো করবা। এগুলো করলে মোটামুটি তুমি বুঝে ফেলবে। কারণ একটা জিনিস বলে রাখি, রিনফোর্স কংক্রিটের কোশ্চেন করা সবচেয়ে সহজ। হ্যাঁ, যাই দাও না কেন এটা কিছু মানে সেটা তোমার মানে সলভেবল, বা সলভ না হোক তো কিছু তো করার আছে। এখন অঙ্ক কিন্তু রিপিট হবে না, আর কিরকম প্রবলেম থাকার সম্ভাবনা খুব কম। ইট ইজ বেটার তুমি সব ধরনের অঙ্কের সাথে অভ্যস্ত থাকবে। আর তুমি যদি শুধুমাত্র আমি এই কয়টায় প্রবলেম ক্লাসে করানো হয়েছে ঠিক সেই কয়টাই করলাম আর কিছু করবো না, তাহলে তুমি কিন্তু পরীক্ষা হলে গিয়ে এমন এমন প্রবলেম দেখবা যেগুলো দেখে তোমার মনে হবে যে এগুলো কি আসলে রিইনফোর্সড কংক্রিটের প্রবলেম। আসলে কিন্তু বেশিরভাগ জিনিস খুব সিম্পল থাকে, কিন্তু তোমাকে বেসিক জিনিসগুলো তো বুঝতে হবে। বেসিক জিনিস না বুঝে তুমি যদি একই অঙ্ক, আরেকটা জিনিস বলে রাখি, একই অঙ্ক বারবার করবে না। একই অঙ্ক বারবার করলে ওই মাথার মধ্যে এফসি প্রাইম গুলো ঢুকে যায়, এফওয়াই ঢুকে যায়, আর তখন যাই আসে এফসি প্রাইম 4 ধরি, আর যাই আসে এফসি প্রাইম এফওয়াই 60 ধরি। তো একই জিনিস বারবার করবে না, বিভিন্ন রকম প্রবলেম বইয়ের পিছনে এক্সাম্পল অনেক কিছু আছে, এগুলো করতে করতে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, আর আমরা ঈদের পরে স্যারদের পড়ানো শেষ হলে একটা এক্সট্রা ক্লাস নিব। ওকে, তাহলে আর কিছু থাকলে বলো। ওকে, তাহলে আমার ক্লাস নোটের এই পর্যন্ত সব লেকচারই আপলোড করা আছে, আজকের লেকচারটা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো। আর বাকিটা তোমরা তাহলে তোমাদের যা প্রশ্ন থাকে সেগুলো আমাকে ইয়েতে করবা, টিমসে করবো, ওখানে আমি আনসার দিব। তাহলে আপাতত এই পর্যন্তই, তাহলে আমি শেষ করি, আমার কাছ থেকে আপাতত বিদায়, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। Thank you, sir. ওয়ালাইকুম আসসালাম।